हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माय यूट्यूब चैनल। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 12 অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি এই গল্পটির ইউনিট 3। এই গল্পটির ইউনিট 1 এবং ইউনিট 2 আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি না তোমরা সেই ভিডিওগুলো দেখে থাকো, উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু এই লেসনটি বলে নয়, তোমাদের ক্লাস 7 এর প্রতিটা লেসনই কিন্তু আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়েছি এবং প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ থাকে মানে প্রশ্ন উত্তর, গ্রামার, রাইটিং, সেগুলো কিন্তু আমি সবকটি আপলোড করে দিয়েছি উপরে আই বাটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ আমি পড়াবো ইউনিট 3 এর থার্ড প্যারাগ্রাফ থেকে। দেখবে আগের ভিডিওটাতে আমি ইউনিট 3 এর দুটো প্যারাগ্রাফ পড়িয়েছিলাম, তো 117 পাতার যে লাস্ট প্যারাগ্রাফটা আছে সেখান থেকে আজকে আমি পড়ানো শুরু করব। তো চলো ভিডিওটা শুরু করি এবং পড়াতে পড়াতে আমি ইংলিশ আননোন ওয়ার্ডসের মিনিংগুলো বলে দেবো, তোমরা পারলে সেগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। লেট মি পুট ইট ক্লিয়ারলি। দেখো অ্যান ফ্র্যাঙ্ক কি বলছে শোনো, লেট মি পুট ইট ক্লিয়ারলি, আমাকে এটা পরিষ্কার করে বলতে দাও। লেট মানে এখানে দেওয়া, ক্লিয়ারলি হচ্ছে পরিষ্কার করে। কি? সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট, যেহেতু কেউ বিশ্বাস করবে না যে, সিন্স মানে হচ্ছে যেহেতু, আর বিলিভ তো যেন বিশ্বাস করা, কেউ কি বিশ্বাস করবে না, দ্যাট এ গার্ল অফ 13, একটা 13 বছরের মেয়ে, ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে নিজেকে বেশ একা মনে করে। কোয়াইট অ্যালোন মানে বেশ একা। দেখো এটা সত্যিই কেউ মনে করবে না, একটা 13 বছরের মেয়ে এই পৃথিবীতে, সে কেনই বা নিজেকে একা মনে করবে। তাই অ্যান ফ্র্যাঙ্ক বলছেন নর ইজ ইট সো, ব্যাপারটাও এরকম তার নয়, আমি যে একা মনে করি তা নয়। দেখো উনি তারপরে বলছেন আই হ্যাভ ডার্লিং পেরেন্টস, আমার খুব প্রিয়তম বা স্নেহময় বাবা মা আছে। ডার্লিং মানে প্রিয়তম হয়, খুব ভালোবাসারও বলতে পারো, ওই জন্য স্নেহময় বললাম যে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। অ্যান্ড এ সিস্টার অফ 16, আমার একটা 16 বছরের দিদিও আছে। আই নো অ্যাবাউট 30 পিপিল, আমি এরকম 30 জনকে জানি, হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, যাদেরকে বন্ধু বলা যেতে পারে। এই মাইট মানে হচ্ছে মেয়ের পাস্ট টেন্স, হয়তো। তাহলে আমি এমন 30 জনকে জানি যাদেরকে কিন্তু বন্ধু বলা যেতে পারে। আই হ্যাভ রিলেশনস, রিলেশন মানে সম্পর্ক হয়, এখানে তোমরা রিলেশন মানে বলবে আত্মীয়। আমার অনেক আত্মীয় আছে, আন্টস অ্যান্ড আঙ্কেলস, কাকিমারা কাকারা। হু আর ডার্লিংস টু, তারাও কিন্তু খুব এই প্রিয়তম বা ভালোবাসার, তারাও আমাকে খুব ভালোবাসে, তারাও হচ্ছে বাবা মায়ের মতোই আমাকে স্নেহ করে। অ্যান্ড এ গুড হোম, ডার্লিংস টু লিয়েছে, অ্যান্ড এ গুড হোম, এবং আমার একটা ভালো বাড়িও আছে। তাহলে দেখো যদি কেউ এই কথাটা বলে যে 13 বছরের মেয়ে এই জগতে একা, তাহলে তার মনে হবে হয়তো তার বাবা মা নেই বা বাবা মা ভালোবাসে না, তার হয়তো কোনো রিলেটিভ নেই, কেউ নেই বলে বলছে। কিন্তু এখানে অ্যান ফ্র্যাঙ্ক পরিষ্কার বলছে আমার বাবা মা আমাকে যথেষ্ট ভালোবাসে, একটা দিদি আছে, 30 জন মতো এমন আছে যাদেরকে আমি বন্ধু বলে ডাকতে পারি, আমার অনেক আত্মীয় আছে, কাকিমারা কাকুরা, এবং তারাও আমাকে খুব ভালোবাসে, আমার একটা ভালো বাড়িও আছে বলে নিজেই বলছে নো আই ডোন্ট সিম টু ল্যাক। নেক্সট পেজে চলে এসো। এনিথিং, না আমার মনে হয় কোনো কিছুরই অভাব নেই। ল্যাক মানে হচ্ছে ঘাটতি বা কমতি, আর সিম মানে হচ্ছে মনে হওয়া। তাহলে আমার মনে হয় কোনো কিছুরই অভাব বা ঘাটতি বা কমতি কিছুই নেই, সব কিছুই আমার আছে, একা আমার মনে করা উচিত নয়। কিন্তু কি ব্যাপার দেখো তারপরে বলছে বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, কিন্তু আমার সব বন্ধুদের তো সেই একই ব্যাপার, জাস্ট ফান অ্যান্ড জোকিং, শুধু মজা করা আর হাসি ঠাট্টা করা। তাহলে বন্ধুদের সাথে আমরা কি করি? ফান, মজা করি, জোকিং মানে হাসি ঠাট্টা। তো অ্যান ফ্র্যাঙ্ক বলছে আমার যা অবস্থা আমার বন্ধুদেরও তাই, তো বন্ধুদের সাথে আমি কি করতে পারি? শুধুই হাসি মজা ঠাট্টাটাই করতে পারি, নাথিং মোর, এর থেকে বেশি কিছু নয়। তাহলে অ্যান ফ্র্যাঙ্ক দেখো এখানে বলতে চাইছে যে বন্ধু কেমন হবে? শুধু হাসি ঠাট্টা মজা নয়, যাকে আমি আমার মনের কথা বলতে পারবো। ধরো মনের মধ্যে কোনো সিক্রেট আছে, সেটা তার সাথে শেয়ার করলুম। বন্ধুকে যে আমার নিজের ফিলিংস ইমোশনকে কেয়ার করবে, তো সেই রকম কেউ কিন্তু অ্যান ফ্র্যাঙ্কের জীবনে ছিল না। ওই জন্য আগের পাতাতেই বললো যে এমন 30 জনকে জানি তাদেরকে বন্ধু বলা যেতে পারে, কিন্তু তারা হয়তো প্রকৃত বন্ধু নয়। দেখো তারপরের লাইনে কি বলেছে, আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ, আমি কখনো নিজেকে আনতে পারবো না। ব্রিং মানে আনা, মাইসেলফ মানে নিজেকে।
কোথায়? টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড, সাধারণ কোনো কিছুর বাইরে কথা বলাতে। কমন রাউন্ড এখানে মানে হবে সাধারণ কিছু, আর টক অফ এনিথিং মানে তো যেন কথা বলা, আউটসাইড বাইরে। তাহলে বন্ধুদের সাথে সাধারণ কথা বলার বাইরে আমি হয়তো আমার মনের কোনো কথা, মনের মধ্যে লুকিয়ে রাখা কোনো কিছু কথা আমি হয়তো তাদেরকে বলতে পারবো না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, আমরা মনে হয় কাছেও আসতে পারতাম না। সিম মানে মনে হওয়া, আর গেট এনি ক্লোজার মানে কাছে, মানে এমন যে বন্ধু হবে যাদের নাকি আমরা বেস্ট ফ্রেন্ড বলি, যার কাছে আমি মনের সব কিছু শেয়ার করতে পারবো, আমি হয়তো বা আমরা হয়তো এই বন্ধুর সাথে বলেছে আমরা অতটাও ক্লোজার, অতটাও কাছে আসতে পারতাম না। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, আর এটাই হচ্ছে সমস্যার মূল। রুট মানে হচ্ছে মূল বা শিকড়, আর ট্রাভেল যেন সমস্যা। বলছে এটাই হচ্ছে সমস্যার মূল, এই জন্যই আমি কি করেছি, আমার কোনো প্রকৃত বন্ধু নেই বলেই আমি ডায়েরি লেখা শুরু করেছিলাম। পারহ্যাপস, সম্ভবত, আই ল্যাক কনফিডেন্স, আমি হয়তো আত্মবিশ্বাসের অভাব বোধ করতাম। পারহ্যাপস মানে সম্ভবত, ল্যাক মানে একটু আগেই বললাম ঘাটতি বা কমতি, আর কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। তো অ্যান ফ্র্যাঙ্ক বলছেন যে আমার হয়তো আত্মবিশ্বাসের অভাব ছিল, অন্যরা অন্যদের বন্ধুদের সাথে শেয়ার করতো, আমি পারতাম না করতে। বাট এনিওয়ে, কিন্তু যাই হোক, এনিওয়ে মানে যাই হোক, দেয়ার ইট ইজ, এটাই ব্যাপার, এ স্টাবন ফ্যাক্ট, একটা একগুঁয়ে বা জেদি বিষয়। স্টাবন মানে একগুঁয়ে বা জেদি, যেটাকে সহজে দূর করা যায় না, এই একটা একগুঁয়ে বা জেদি, আর ফ্যাক্ট মানে বিষয় বা ব্যাপার। অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, আর আমি মনে হয় এটা নিয়ে কিছুই করতে পারবো না। এবেল মানে পারা, আর সিম মানে মনে হয়। তো আমার মনের মধ্যে যেই স্টাবন ফ্যাক্টটা ঢুকে গেছে যে আমার সেরকম কোনো প্রকৃত বন্ধু নেই যার সাথে আমি মনের কথা শেয়ার করতে পারবো না, এই ফ্যাক্টটা হয়তো আমি সরাতে পারবো না, আর সেই জন্য আমি আমার বন্ধুদের সাথে কিছু শেয়ার করতে পারি না। আর সেই জন্যই আমার ডায়েরিটা কিন্তু আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, যাকে আমি নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি। এরপরে চলে আসো, দেখো যে কথাটা বললাম সেটাই লেখা আছে, হেন্স দিস ডায়েরি, সুতরাং বা সেই জন্যই এই ডায়েরি। হেন্স মানে সুতরাং হয়, তোমরা এখানে সেই জন্য বলতে পারো। তাহলে দেখো এই পুরো ব্যাখ্যাটা দিল যে কেন একটা 13 বছরের মেয়ের ডায়েরির প্রয়োজন হয়েছে, কারণ আমার জীবনে প্রকৃত বন্ধু ছিল না। ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই, আমার মনের চোখে সেটাকে বৃদ্ধি করতে। আচ্ছা, এনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি করা বা বাড়ানো, আর মাইন্ডস আই হচ্ছে মনের চোখ, যেটাকে মানস চক্ষু বলে। তো আমার মনের চোখে, তোমাদের মনে হবে মনের আবার চোখ হয়, আমরা তো চোখ দিয়ে দেখো বাহ্যিক বাইরেটা দেখি, আমাদের যে দুটো চোখ আছে, তো মন বোঝার জন্য যে চোখটা দরকার হয় সেটাকে মানস চক্ষু বলে। তো বলছে আমার মনের চোখে বৃদ্ধি করার জন্য, কি বৃদ্ধি? দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড, সেই বন্ধুর ছবিটা, ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, যার জন্য আমি এতদিন অপেক্ষা করে এসেছি। তাহলে অ্যান ফ্র্যাঙ্ক যেরকম বন্ধু চেয়েছিল সেরকম বন্ধু তো সে জীবনে পায়নি প্রকৃত বন্ধু হিসাবে। তো বলছে আমার মনের মধ্যে তো আমি বৃদ্ধি করেছিলাম সেই বন্ধুর ছবিটা, পিকচার অফ দ্য ফ্রেন্ড, ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, যার জন্য আমি, সো লং মানে অনেক দিন, আর ওয়েটেড তো যেন অপেক্ষা করে, আমি এতদিন অপেক্ষা করে এসেছি। তো সেই বন্ধুর কার মধ্যে পেয়েছে না, এই ডায়েরিটার মধ্যে। তাই তিনি বলছেন আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন, আমি তাই লিখতে চাই না, এখানে সেট ডাউন মানে হবে লেখা, এ সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস, কি না সাধারণ ঘটনাকে। বোল্ড দেখো লেখা আছে BALD, মানে উচ্চারণটা যেমন হবে ব্যাল্ট, কিন্তু ব্যাল্ট না, ওটা হবে বোল্ড। তাহলে সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস, সিরিজ মানে হচ্ছে পরপর, আর বোল্ড ফ্যাক্টস মানে হচ্ছে সাধারণ ঘটনা। তাই বলছেন আমি সাধারণ ঘটনা লিখতে চাই না ইন এ ডায়েরি, ডায়েরিতে, লাইক মোস্ট পিপল ডু, যেটা বেশিরভাগ লোকই করে। তো আমরা বেশিরভাগ লোকই কী করি, ডায়েরিতে কী লিখি, সারাদিন কী করলাম সেগুলো লিখে দিই, বা আমাদের মনের কিছু ফিলিংস ইমোশান সেগুলো লিখে নিই। তো ম্যাক্সিমাম জনই কী করে, তার সারা দিনের ঘটনা বা জীবনযাত্রাটা লেখে। তো অ্যান ফ্র্যাঙ্ক বলছেন আমি এই বন্ধুর জন্য এতদিন অপেক্ষা করেছি, তাই আমি ডায়েরিতে কি চাই না, সেট ডাউনে সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস, ওই সাধারণ ঘটনা শুধুমাত্র লিখতে চাই না ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু, যেটা বেশিরভাগ লোকই করে। আমি কি করব, বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ, আমি চাই এই ডায়েরিটা নিজেই টু বি মাই ফ্রেন্ড, যেন আমার বন্ধু হয়। ইটসেলফ মানে হচ্ছে নিজে, শুধু আমার বন্ধু ডায়েরিটা হবে না, ডায়েরিটাও যেন আমার বন্ধু হয়। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং আমি আমার বন্ধুকে ডাকবো কিটি নামে। তাহলে এটা মনে রাখবে, ডায়েরিটার কি নাম দিল, কিটি। তাহলে দেখো ডায়েরিটার সাথে অ্যান ফ্র্যাঙ্ক এমন একটা সম্পর্ক তৈরি করতে চাইছে যাকে সে সব কিছু মনের কথা শেয়ার করতে পারবে। আমরা ইউনিট 3তে শুরুতে পড়েছিলাম একটা কথা ছিল, দেখবে
পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, কাগজ হচ্ছে মানুষের থেকে বেশি ধৈর্যবান। তাহলে কি কাগজে যদি কোনো কিছু লিখে রাখে তাহলে সেই কথাটা কি হবে, তার সিক্রেটই থাকবে। তো অ্যান ফ্র্যাঙ্ক বলছে আমি এই জন্য আমার ডায়েরিটাকে সেইভাবে তৈরি করতে চাই যেন আমার এমন বন্ধু হবে এবং ডায়েরিটাও আমার কাছে সেই রকম প্রকৃত একটা বন্ধু হবে। তারপরে উনি বলছে নো ওয়ান উইল গ্র্যাপস, কেউ বুঝতেই পারবে না, গ্র্যাপস মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট, আমি কি সব বলছি। তাহলে ও কি বলছে, অনেকে সত্যি করে, তোমরাও পড়ছো, মানে কি বলছে, ডায়েরিতে তো লোক সব নিজের মনের কথা লেখে, তো এই রকম কেন বলছে বন্ধু হিসাবে ডায়েরিকে চায়। তো বলছে কেউ বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি, যদি আমি কিটিতে লেখা শুরু করি, লেটার্স মানে তো জানো বর্ণ, জাস্ট আউট অফ দ্য ব্লু, হঠাৎ করেই, এই আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ করে, এটা হচ্ছে একটা ইংলিশ প্রভাব। তাহলে আমি যদি হঠাৎ করেই আমার কিটিতে লেখা শুরু করে দিই, অনেকে তাহলে কি হবে, আমার কি লিখতে চেয়েছি বা আমি কি বলতে চেয়েছি অনেকে এটা বুঝতেই পারবে না। সুতরাং অ্যালবিট আনউইলিংলি, অ্যালবিট মানে হচ্ছে যদিও, আর আনউইলিংলি মানে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও, মানে আমার এটা ইচ্ছা নেই। তাহলে যদিও অনিচ্ছা সত্ত্বেও আই উইল সিট, আমি বসবো, বাই স্কেচিং ইন ব্রিফ, সংক্ষেপে লিখবো। স্কেচিং মানে আঁকা হয়, এখানে বলবে তোমরা লেখা, আর ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে ছোট করে লিখবো। কি লিখবো, দ্য স্টোরি অফ মাই লাইফ, আমার জীবনের গল্পটা। তাই হঠাৎ করে যদি আমি ডায়েরিতে আমার সব মনের কথা লিখতে শুরু করে দিই অনেকে বুঝতেই পারবে না। তাই আমি প্রথমে বসে কি করব, আমি আমার হচ্ছে ব্রিফ একটা ইন্ট্রোডাকশান দেবো, মানে সংক্ষেপে স্টোরি অফ মাই লাইফ, আমার জীবনের গল্পটা একটু লিখবো। কিন্তু যদিও এটা লিখতে কি হয়েছে, আমি অ্যালবিট আনউইলিংলি, যদিও আমি অনিচ্ছার সাথে লিখছি, মানে এটা লেখার আমার ইচ্ছা ছিল না। যদি তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তার মানে নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখো আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, হয়তো সবার কমেন্টে রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া হয়ে ওঠে না, কিন্তু আমি ওয়াইটি স্টুডিও খুললেই প্রথমেই তোমাদের কমেন্টগুলো চেক করি। তাই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর তোমাদের নাম এবং তোমরা কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার স্টুডেন্টরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছে। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে, বন্ধুদের গ্রুপেতেও ভিডিওটা শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলে এসো এরপরে কি ঘটলো। অ্যান ফ্র্যাঙ্ক নিজের জীবনের একটু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছে। মাই ফাদার ওয়াজ 36 when he married my mother, আমার বাবার বয়স ছিল 36 বছর যখন তিনি আমার মাকে বিয়ে করেছিলেন। তাহলে এটা মনে রাখবে, অ্যান ফ্র্যাঙ্কের বাবার বয়স ছিল 36 যখন তিনি ম্যারেড মাই মাদার, ম্যারেড তো জানো বিয়ে করা, যখন আমার মায়ের সাথে ওনার বিয়ে হয়েছিল। হু ওয়াজ দেন 25, এবং আমার মায়ের বয়স ছিল 25 বছর। তাহলে দুজনের মধ্যে 11 বছরের গ্যাপ ছিল, বাবার বয়স ছিল 36, মায়ের বয়স ছিল 25। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926, আমার দিদি জন্মগ্রহণ করেছিল 1926 সালে। এই ডেটগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 1926 সালে আমার দিদি জন্মগ্রহণ করেছিল কোথায়, ইন ফ্র্যাঙ্কফর্ট অন মেন, ফ্র্যাঙ্কফর্ট অন মেন শহরে। এই ফ্র্যাঙ্কফর্ট হচ্ছে জার্মানির একটা শহর, সেখানে জন্মেছিল অ্যান ফ্র্যাঙ্কের দিদি। আই ফলোড অন জুন 12, 1929, আমি জন্মেছিলাম 1929 সালের 12ই জুন। এখানে ফলোড মানে কি, ফলো মানে হয় পিছু নেওয়া, তার মানে দিদির জন্মের পরেই তার কথাটা বলেছে, তার মানে দিদি জন্মেছিল 1926-এ আর আমি জন্মেছিলাম 1929, মানে তার 3 বছর পর 12ই জুন। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, এবং আমরা দেশ ছেড়ে হল্যান্ডে চলে এসেছিলাম 1933 সালে। এই এমিগ্রেটেড শব্দের অর্থ হচ্ছে স্থানান্তকরণ, মানে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে আসা। শুধু পালিয়ে কেন, চলে এসে, ধরো কেউ ভারতে থাকে, সে এখানের বাস ছেড়ে দিয়ে একদম পার্মানেন্টলি সেটেল হয়ে গেল, ধরো লন্ডনে, ইউকেতে, বা কেউ ইউএসএতে চলে গেল, এটাকে এমিগ্রেট বলে। তো আমরা কি করেছিলাম, 1933 সালে হল্যান্ডে এমিগ্রেট করেছিলাম, আমাদের দেশ জার্মানি থেকে আমরা চলে এসেছিলাম হল্যান্ডে। এই হল্যান্ড তখনকার নাম ছিল, এখন এই দেশটার নাম হচ্ছে নেদারল্যান্ড, যাদেরকে ডাচ বলা হয়। তো তাহলে অ্যান ফ্র্যাঙ্কের তখন বয়স কত, 1929-এ জন্মেছে, 1933-এ মানে 4 বছর বয়সে তারা জার্মানি থেকে হল্যান্ডে স্থানান্তরিত হয়েছিল। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড, যেখানে আমার বাবা নিযুক্ত হয়েছিলেন। অ্যাপয়েন্টেড মানে নিযুক্ত হওয়া, কাজে যোগ দেয়া। কি হিসাবে, ম্যানেজিং ডিরেক্টর অফ ট্র্যাভিস এনভি, ট্র্যাভিস এনভির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। এই ট্র্যাভিস এনভি হয়তো কোনো কোম্পানির নাম, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছিলেন অ্যান ফ্র্যাঙ্কের বাবা।
দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের বাকিরা, রেস্ট মানে বাকি বা অবশিষ্ট বলতে পারো, তো এরা তো 4 জন এখানে চলে এলো, কিন্তু এদের ফ্যামিলি বা পরিবারের বাকিরা হাওয়েভার মানে হচ্ছে যাই হোক, ফেল্ড দ্য ফুল ইম্প্যাক্ট, তারা প্রচণ্ড পরিমাণে অনুভব করেছিল। ফুল ইম্প্যাক্ট মানে একদম প্রচুর পরিমাণে প্রভাব অনুভব করা, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, আর ফেল তো জানে অনুভব করা। কি অনুভব করেছিল? হিটলারস অ্যান্টি জিউইশ ল, হিটলারের যে ইহুদি বিরোধী আইন ছিল সেটার। এই হিটলার তোমরা নাম শুনেছো ইতিহাসে, অ্যাডলফ হিটলার, বা পরবর্তীকালে পড়বে তোমরা। তো ইনি ইহুদিদের একদম পছন্দ করতো না, ইহুদি দেখলে ইহুদিদের হত্যা করতো বা মেরে ফেলতো। তো এরা হচ্ছে ইহুদি, এই অ্যান ফ্র্যাঙ্ক এবং তার পরিবার। তাই বলছে আমাদের পরিবারের প্রত্যেকেই হিটলারের যে ইহুদি বিরোধী আইন সেটার কিন্তু আমরা পুরো প্রভাবটা অনুভব করেছিলাম। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, তাই আমাদের জীবন কিসে ভরে গেছিল? অ্যাংজাইটিতে। অ্যাংজাইটি মানে উদ্বেগ, তোমরা চিন্তাও বলতে পারো। তাই আমাদের জীবন পুরো ফিল্ড ভরে গেছিল উদ্বেগ বা চিন্তাতে, মানে সবসময় মনের মধ্যে একটা হতো এই বুঝি আমরা মারা গেলাম, হিটলারের আর্মি এসে আমরা ইহুদি বলে আমাদেরকে মেরে দিল। ইন 1938, 1938 সালে, দেখো তার মানে ওই হল্যান্ডে আসার 5 বছর পরের কথা বলছে। মাই 2 আঙ্কেলস, আমার 2 কাকা, এরা কাকা নয়, দেখো ব্যাকেটে লিখে দিয়েছে মাই মাদার্স ব্রাদার্স, আমার মায়ের ভাইরা, তার মানে কি হবে? মামা, মামাকেও তো আঙ্কেলই বলা হয়। তাহলে 1938 সালে আমার 2 মামা এসকেপ টু দ্য ইউএসএ, তারা কোথায় পালিয়েছিল? ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকাতে পালিয়ে গেছিল। এসকেপড মানে পালিয়ে যাওয়া। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, আমার বৃদ্ধা দিদা বা দিদিমা তিনি আমাদের সাথে এসে থাকতে এসেছিলেন। তাহলে 2 মামা পালিয়ে যেতে কি হয়েছিল? দিদা কোথায় চলে এসেছিল? আমাদের সাথে এসে থাকতেন। সি ওয়াজ দেন 73, ওনার বয়স তখন ছিল 73। একটু আগেই বললো বৃদ্ধা, তাহলে ওনার বয়স তখন ছিল কিন্তু 73, 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, এর 4 বছর পর 1942 সালে আমার গ্র্যানি মারা যায়। ওই গ্র্যান্ডমাদারকে ভালোবেসে গ্র্যানি বলা হয়েছে। তাহলে অ্যান ফ্র্যাঙ্কের যে দিদা বা দিদিমা ছিলেন তিনি 1942 সালে মারা যান। নো ওয়ান উইল এভার নো, কেউ কখনো জানতেই পারবে না, এভার নো মানে কখনো জানা, হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, তিনি আমার চিন্তা ভাবনায় কতটা উপস্থিত আছেন। প্রেজেন্ট তো জানো উপস্থিত, থটস মানে চিন্তাভাবনা। দেখবে তোমাদের প্রত্যেকের জীবনেই তোমরা দেখবে সবাই দাদু ঠাকমাকে দেখবে খুব বেশি দিন হয়তো দেখতে পাওনি, তোমরা যখন ছোট থাকো তখন দাদু ঠাকমারা আমাদের ছেড়ে চলে যায়, বা দাদু দিদারা মামার বাড়ির, তো তারা চলে গেলেও দেখবে যতটুকু সময় তোমরা তাদের সাথে কাটিয়েছো, দাদু ঠাকমা দাদু দিদারা আমাদের কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো সেই মানুষগুলো হয়তো চলে যায় কিন্তু তাদের স্মৃতি রয়ে যায়। তো এখানে অ্যান ফ্র্যাঙ্ক সেটাই বলছেন যে কেউ কখনো জানতেই পারবে না হাউ মাচ সি প্রেজেন্ট ইন মাই থটস, তিনি আমার চিন্তা ভাবনাতে কতটা উপস্থিত আছেন। তিনি আর হয়তো এখন বেঁচে নেই, মারা গেছেন, কিন্তু ওনার চিন্তা ভাবনা এখনও কিন্তু আমার সাথে আছে। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এবং আমি এখনও ওনাকে কতটা ভালোবাসি। দিদা মারা গেছেন কিন্তু দিদাকে আমি এখনও অনেকটা ভালোবাসি। এটা প্রত্যেকেই দেখবে, তোমরাও সবাই নিজের দাদু ঠাকমাকে, হয়তো অনেকের বেঁচে আছে দাদু ঠাকমা কিন্তু মারা যাবে পরবর্তীকালে, কিন্তু দেখবে ওনাদের স্মৃতি চিরকালই আমাদের সাথে থাকে, যেরকম অ্যান ফ্র্যাঙ্ক বলেছেন। এরপরে এখানে লাস্ট লাইনে চলে এসো। ইন 1934, 1934 সালে আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন, আমি মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন স্কুলে গেছিলাম। এটা মনে রাখবে কত সালে? 1934-এ, আর স্কুলটার নাম মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন মানে হচ্ছে বাচ্চাদের স্কুল। তাহলে 1934 মানে তখন অ্যান ফ্র্যাঙ্কের বয়স কিন্তু 5 বছর। অ্যান্ড কন্টিনিউড দেয়ার, এবং সেখানেই আমি পড়াশোনা চালিয়েছিলাম। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। এবার একদম লাস্ট পেজে চলে এসো আজকের পড়ার। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, এবং সেটা ছিল হচ্ছে সেই স্কুলের বছরের একদম শেষ, মানে ওই কিন্ডার গার্ডেনে আমার পড়াশোনা সেখান পর্যন্তই শেষ হলো। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, স্কুলের বছরের একদম শেষে। আই ওয়াজ ইন ফর্ম 6B, আমি তখন সেখানে কোন শ্রেণীতে পড়ি? 6B, আমার মনে হয় ক্লাস 6, আর বিটা হচ্ছে সেকশনকে বলেছে। হোয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, যেখানে আমাকে মিসেস কে গুড বাই বা চির বিদায় জানাতে হয়েছিল। এই মিসেস কে যেই স্কুলে উনি পড়তেন সেই স্কুলের কোনো টিচার, যার সাথে ওনার হয়তো খুব ভালো সম্পর্ক ছিল। তো বলছে আমাকে ওনাকে বিদায় জানাতে হয়েছিল। উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনেই কেঁদেছিলাম। ওয়েপ্ট হচ্ছে উইপের পাস্ট টেন্স, কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা ছিল খুবই দুঃখের। দেখো এতদিন একটা স্কুলে পড়েছে, তোমাদের জীবনেও দেখবে তোমরা স্কুলেতে পড়ো, এক একজন পছন্দের স্যার বা ম্যাম থাকে। তো যখন ধরো তিনি রিটায়ার হয়ে যাবেন বা তোমাদের স্কুল ছাড়ার সময় হবে, তখন দেখবে আমরা ওনাদের কথা খুব মনে পড়ে বা মিস করে। আমাদের স্কুলকে তো মিস করবো বটেই, কিছু পছন্দের স্যার ম্যাম বা টিচারকেও কিন্তু আমাদের মনে পড়ে।
তাই দুজনে মিলে আমরা কেঁদেছিলাম, এটা খুব দুঃখের ব্যাপার ছিল। ইন 1941 1941 সালে আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট, আমি আমার দিদি মার্গটের সাথে গেছিলাম। এই প্রথম দেখো অ্যান ফ্র্যাঙ্ক নিজের দিদির কথা এখানে নামটা বলেছে মার্গট, মনে রাখবে। কোথায়? টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল। আমরা কোন স্কুলে ভর্তি হয়েছিলাম? ইহুদিদের জন্য যে মাধ্যমিক স্কুল আছে সেটা, সেকেন্ডারি মানে মাধ্যমিক, তাহলে সেই জিউইশ সেকেন্ডারি স্কুলে আমরা ভর্তি হয়েছিলাম। কিন্ডারগার্টেনের পড়াশোনা ওখান পর্যন্তই হয়েছিল, তারপর আমরা জিউইশ সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছিলাম। সি ইন্টু দ্য ফোর্থ, সে ভর্তি হয়েছিল ফোর্থে মানে চতুর্থ শ্রেণীতে, দিদির কথা বলছে। অ্যান্ড আই ইন্টু দ্য ফার্স্ট, আমি হয়েছিলাম প্রথম শ্রেণীতে। এখানে প্রথম শ্রেণী মানে ভাববেন এই তো একটু আগেই তাহলে বললাম 6B, ওখানে ওটা কিন্ডারগার্টেনের ক্লাস ছিল। আর এখানে যে ইহুদিদের মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছে সেখানে কিন্তু একজন ভর্তি হয়েছে 4-এ ওর দিদি, আর ও ভর্তি হয়েছে ফার্স্ট অর্থাৎ প্রথম শ্রেণীতে। তারপর আজকে আমাদের গল্পের লাস্ট লাইন, সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য 4 of us, তারপর থেকে সব কিছু আমাদের চারজনের মধ্যে ঠিকঠাকই ছিল। এভরিথিং তো জানো সব কিছু, আর অল রাইট মানে ঠিকঠাক। অ্যান্ড হেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এবং এইভাবেই আমি বর্তমান দিনেতে এলাম। তাহলে এইবার যে কথাগুলো লিখতে যাচ্ছে মানে অ্যান ফ্র্যাঙ্ক, এটাই বর্তমান সময়ের কথা। একটুখানি এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা কি হলো, সেটা জীবনের একটা সংক্ষিপ্ত সার এখানে বলে দিল, যে আমার এই ব্যাপার, আমার বাবা মায়ের কথা, গ্র্যানির কথা, মামাদের কথা, দিদির কথা, কি করে আমরা এখানে এলাম, এখানে থাকছি, বাবা কি কাজ করছে, কোন স্কুলে ভর্তি হয়েছিলাম এখন। তো আগে একটু সংক্ষিপ্ত বলে দিল এবং শেষে বলছে যে এইভাবে আমরা চারজন সব ঠিকঠাকভাবেই আপাতত আছি এবং আমাদের প্রেজেন্ট ডে, আমাদের যে বর্তমান দিন সেটা উপস্থিত হয়েছে। এরপর থেকে আরও ডায়েরিটা আছে, তো আমাদের যে গল্পটুকু আছে এখানেই আজ শেষ, এরপরে আর নেই। তোমরা চাইলে অ্যানে ফ্র্যাঙ্কের ডায়েরিটা কিন্তু পড়তে পারো, ইংলিশে না পারো বাংলায় অনুবাদে পড়তে পারো, প্রচণ্ড ভালো লাগবে। তো এখানে আমাদের এই সুন্দর গল্পটি শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি কোনো রকম এডিট করি নাই, যে 22 মিনিট তোমাদের পড়ালাম, একটানা একভাবেই পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, আমি আরও মোটিভেট হই, আরও ইন্সপায়ার হই এরকম ভিডিও করার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ক্লাসের প্রতিটা লেসন তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, রাইটিং, সমস্ত কিছুই তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ক্লাসের আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।